আসসালামু আলাইকুম। অফ ট্র্যাকে সবাইকে স্বাগত। চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট। আপনারা সবাই দেখেছেন, আপনারা জানেন পাকিস্তানকে প্রথম টেস্টে 10 উইকেটের ব্যবধানে হারিয়েছে টাইগাররা। আসলে টাইগাররাই একমাত্র দল যারা কিনা পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে 10 উইকেটের ব্যবধানে জয় পেয়েছে। আরও অনেক দল খেলেছে পাকিস্তানের বিপক্ষে, পাকিস্তানের মাটিতে বাংলাদেশও খেলেছে। তবে বাংলাদেশ একমাত্র দেশ যারা কিনা পাকিস্তানকে 10 উইকেটের ব্যবধানে হারিয়েছে। সো বাংলাদেশের স্ট্র্যাটেজিটা এখন একটু অন্য লেভেলের। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন শেষ হলো আজকে, এবং দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশ দল 146 রানে পিছিয়ে, অর্থাৎ বাংলাদেশকে 188 রান টার্গেট দিয়েছিল পাকিস্তান, এবং সেখানে বাংলাদেশ 42 রান করে 7 ওভারে, অর্থাৎ ওভার প্রতি 6 করে নিয়েছে টাইগাররা। যেখানে জাকির হাসান খুব ভালো একটি নক খেলেছেন, 23 বলে 30 রান, 23 বলে 21 রানে একটি নক খেলেছেন জাকির হাসান। অ্যান্ড লুক লাইক জাকির হাসান যেভাবে ব্যাটিং করেছেন আজকে, মনে হচ্ছে না যে টেস্ট অ্যাপ্রোচে ব্যাটিং করেছেন। জাকির হাসান আজকে T20 আর ওডিআই স্টাইলে ব্যাটিং করেছে। এখন আজকে চতুর্থ দিনে অনেক ঘটনা ঘটে গেছে, যেমন হাসান মাহমুদের প্রথম ফাইফার, নাহিদ রানার প্রথম 4 উইকেট, এবং সেই সাথে নাহিদ রানা বাংলাদেশের একমাত্র বোলার যে কিনা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথমবার 152 গতির বল করেছে। নাহিদ রানার প্রতি বিশ্বাস ছিল, নাহিদ রানার প্রতি ভরসা ছিল, নাহিদ রানা সে আস্থার প্রতিদানটা দিয়েছে। কোচের একটা আস্থা ছিল, দর্শকদের আস্থা ছিল নাহিদ রানার উপর। নাহিদ রানা কিন্তু আজকে যেমন স্পিডে বল করেছেন, ঠিক তেমনই লাইন লেন্থ ঠিক রেখে কিন্তু বল করেছেন, যেই কারণে নাহিদ রানা 4 উইকেট শিকার করতে পেরেছে। এবং সেই সাথে আপনারা দেখতে পেয়েছেন 152 কিলোমিটার/আওয়ার গতিতে বল করেছেন। আগেও 144 করেছেন, 150 করেছেন, 140 করেছেন। একটা জিনিস কি, এই সিরিজে এখন পর্যন্ত নাহিদ রানা 70% বল করেছেন 140 গতির উপরে, অর্থাৎ নাহিদ রানা এই সিরিজে যেই কয় বল করেছে তার ম্যাক্সিমাম বল ছিল 140 গতির উপরে, 149 পর্যন্ত কোনো বলে তার 150 গতি ছাড়ায়নি। তবে আজকের বলটা, আজকে মোহাম্মদ রিজওয়ানকে করা একটা বল এমনি বাউন্সার ছিল, সেই বলটা 152 কিলোমিটার/আওয়ারে ছিল। শেষ দিনে টাইগারদের 146 রান দরকার জয়ের জন্য। বাংলাদেশের ব্যাটাররা আজকে শেষ ভাগে যেভাবে খেলেছে, সেইভাবে যদি আগামীকাল অর্থাৎ পঞ্চম দিনে ব্যাটিং করতে নামে, তাহলে কিন্তু দেখা যাবে পুরো চিত্রপটটা ঘুরে যাবে। আপনি যদি পাকিস্তানকে হারাতে যান এবং আপনি যদি চান যে আমরা পাকিস্তানকে ওডিআই স্টাইলে হারাবো, এটা একেবারে বোকামি হবে। এখন কেন বোকামি হবে? শেষ দিনে বাংলাদেশ যদি এইরকম অ্যাগ্রেসিভভাবে খেলে, আক্রমণাত্মকভাবে খেলে, তাহলে কিন্তু বাংলাদেশের উইকেট লুজ করার সম্ভাবনাটা বেশি থাকবে। এখন আপনারা বলতে পারেন যে কেন শেষ দিনে কেন বাংলাদেশ আক্রমণাত্মক খেললে বাংলাদেশের উইকেট লুজ করার সম্ভাবনা বেশি থাকবে? কারণ কেন পাকিস্তান যেভাবেই চাবে বাংলাদেশের উইকেট নিতে, বাংলাদেশকে অল আউট করে ফেলতে। কারণ পুরো একটা দিন অর্থাৎ 90 ওভার আপনার হাতে আছে, সেখানে আপনি আরামসে 146 রান নিতে পারবেন কোনো তাড়াহুড়া না করলে। বাট আপনার অপোনেন্ট অবশ্যই চাইবে আপনার সে 10 উইকেট ফেলে দিতে এবং আপনাকে ম্যাচ হারিয়ে দিতে। এখন আপনি যদি তাদের সেই প্ল্যানের শিকার হয়ে যান, তাহলে তো কিছু করার নেই, সেটা দুর্ভাগ্য। বাট আমরা অনেক সময় ভাবি, অনেক সময় কি, আজকে যখন পাকিস্তান 188 রান টার্গেট দিয়েছিল, তখন আমার এক বড় ভাই বলেছিলেন যে বাংলাদেশ ইজিলি এটা জিতে যাবে। এখানে আমার এক ফ্রেন্ডও বলেছিল যে না, বাংলাদেশ জিতে যাবে, এটা ইজি বাংলাদেশের জন্য। তবে বাংলাদেশের ডিফেন্সিভভাবে খেলতে হবে লাস্ট ডেতে, কারণ পাকিস্তান চাইবে এই ম্যাচটি জিততে। পাকিস্তান কখনোই চাইবে না এই ম্যাচটি ড্র করতে, কারণ 90 ওভার বোলিং করে 146 রান ডিফেন্ড করা আপনার পক্ষে কখনো সম্ভব না, বা 146-এর নিচে একটা দলকে 90 ওভার পর্যন্ত রাখা আপনার পক্ষে সম্ভব না, যতক্ষণ না পর্যন্ত আপনি প্ল্যান করে তাদের উইকেট তুলে নিচ্ছেন, বা যতক্ষণ পর্যন্ত না প্ল্যান করে তাদের আপনার কোনো অঘটন ঘটাতে পারছেন। তো সেই ক্ষেত্রে পাকিস্তানের বোলাররা তাদের ক্যারিশমা দেখাতে চাইবেন এবং শেষ ডেতে বাংলাদেশকে খুব জলদি অল আউট করতে চাইবেন। এখন সেই ফাঁদে পা দিয়ে যদি টাইগাররা আক্রমণাত্মকভাবে খেলতে যায়, আপনি বাংলাদেশের খেলার ধরনটা একবার চিন্তা করে দেখেন। বাংলাদেশের যখন 1 উইকেট পড়ে যাওয়া শুরু হয়, তখন কিন্তু সিরিয়াল ওয়াইজ বাংলাদেশের উইকেট যেতে থাকে।
ফার্স্ট ইনিংসের কথাটাই দেখেন, 25 রানে বাংলাদেশের 6 উইকেট চলে গিয়েছে। সে তুলনায় সেকেন্ড ইনিংসে অনেক বেটার ভালো খেলেছে। তবে আপনার প্রথম ইনিংসের কথাটা মাথায় রাখতে হবে। আপনি যদি এখন বলেন যে সব সময় তো এক থাকে না, বা সব দিন এক থাকে না। থার্ড ডেতে যেখানে ব্যাটাররা অনেক ভালো একটা অ্যাডভান্টেজ পাওয়ার কথা ছিল, সেইখানে ব্যাটাররা আরও নাকানি চুবানি খেয়েছে। 25 রানের মধ্যে বাংলাদেশের 6 উইকেট চলে গিয়েছে। এবং এরপর কিন্তু মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাসের অনবদ্য যে একটি পার্টনারশিপ ছিল, সেই পার্টনারশিপের ঘরে কিন্তু বাংলাদেশ এত কম রানের ডিস্টেন্সে থেকে কিন্তু অল আউট হয়ে গিয়েছে। যদি মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস ওই রানগুলো না করতো বা পার্টনারশিপ না হতো এদের দুইজনের একজনের, তাহলে কিন্তু বাংলাদেশ হয়তো 150 বা 100 রানের মধ্যে অল আউট হয়েছে। তো বাংলাদেশের টার্গেটটা আরও বড় হয়ে দাঁড়াতে পারতো। হ্যাঁ, তখন পাকিস্তান চিন্তা করতে পারতো যে এই ম্যাচটা আমরা ড্র করবো, আর তখন বাংলাদেশের আক্রমণাত্মক খেলাটা কিন্তু একেবারে প্রযোজ্য ছিল। বাট এখন যেহেতু টার্গেট 188 রান, আপনি 42 রান তুলে ফেলেছেন, আপনার হাতে এখন 146 রান এবং 10টা উইকেট রয়েছে। আপনার কোনো তাড়াহুড়া করার দরকার নেই। আপনার সেইখানে পজিশনের ডিফেন্সিভলি খেলতে হবে। এখন আপনার ধৈর্যের পরিচয় দিতে হবে, অধ্যাবসায়ের পরিচয় দিতে হবে, এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে দায়িত্ব গ্রহণের পরিচয় দিতে হবে। এক একজন ব্যাটারের এক একটা দায়িত্ব থাকে। এখন যদি প্রথমে আগামীকাল প্রথম সেশনে যদি জাকির হাসান আউট হয়ে যান এবং শাবনা ইসলাম আউট হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু দায়িত্ব নিতে হবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অথবা মুশফিকুর রহিম, অথবা সাকিব আল হাসান, অথবা লিটন কুমার দাস, এদের যে কোনো একজনের। যদি সেখানে মুশফিকুর রহিমও নামেন, অবশ্য তারও কিন্তু সেখানে ধৈর্যের দায়িত্ব গ্রহণের পরিচয় দিতে হবে। দায়িত্ব নিয়ে ম্যাচটাকে বের করে আনতে হবে। বাট দুইজন আউট হয়ে যাওয়ার পরও যখন আপনি মনে করবেন যে না, আমি আক্রমণাত্মকভাবে খেলবো, এই ম্যাচটা খুব আর্লি শেষ করব, তখনই আপনি বিপদে পড়ে যাবেন এবং আপনার ম্যাচ জেতার থেকে ম্যাচ হারার সম্ভাবনাটা প্রবল হয়ে দাঁড়াবে। স্টিল যদি আপনি গুগলে দেখেন, এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের উইনিং পার্সেন্টেজ 7% দেখাচ্ছে, পাকিস্তানের উইনিং পার্সেন্টেজ 65 এরকম দেখাচ্ছে। সো পঞ্চম দিনে কোনো ভুল করা যাবে না। ধৈর্য সহকারে মাঠে কামড়ে ধরে বাংলাদেশকে ব্যাটিং করতে হবে, যেভাবে করেছিল হাসান মাহমুদ এবং লিটন কুমার দাস। সেভাবেই তাদেরকে পঞ্চম দিনে খেলাটা শেষ করে আসতে হবে। হ্যাঁ, আপনি যে সেকেন্ড সেশন শেষ হওয়ার আগে আপনি খেলা শেষ করতে পারেন, বা ফার্স্ট সেশনের কিছু পরে আপনি ম্যাচটা কমপ্লিট করতে পারেন। বাট আক্রমণাত্মক যে জিনিসটা, অ্যাগ্রেসিভলি, লাইক আমি T20 স্টাইলে আমি ব্যাটিং করবো, আমি ODI স্টাইলে ব্যাটিং করবো, এই জিনিসটা যদি আপনারা করতে চান তাহলে এটা সম্পূর্ণরূপে ভুল। সম্পূর্ণরূপে জিনিসটা ভুল। এবং ওই ক্ষেত্রে দেখা যাবে আমাদের জেতার থেকে আমাদের হারার সম্ভাবনাটা খুব বেশি হয়ে যাবে। পাকিস্তানের অনেক ভালো বোলার আছেন যারা কিনা ইন সুইং ডেলিভারি করতে পারে, আউট সুইং ডেলিভারি করতে পারে। এবং আমাদের ব্যাটসম্যানদের মেইন যে সমস্যা, বাঁহাতি ব্যাটাররা ইনকামিং ডেলিভারি, যেটা ডানহাতি ব্যাটারদের জন্য আউটগোয়িং হয়ে দাঁড়ায়, আমাদের সে বাঁহাতি ব্যাটাররা ইনকামিং ডেলিভারিগুলো খেলতে পারেন না। এবং পাকিস্তানের পেসাররা খুব চেষ্টা করবেন পঞ্চম দিনে ওইভাবে ওই হৃদয়ে বল করে যেতে, বাংলাদেশের ব্যাটারদের উইকেটগুলো তুলে দিতে। কিন্তু আমাদের ধৈর্য, দায়িত্ব গ্রহণের পরিচয় দিতে হবে। আমাদের দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। ব্যাটিংয়ে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। দেখা যাক পঞ্চম দিনে কি। বাংলাদেশের সামনে এখন পাকিস্তান বধের একটা সুযোগ আছে। বাংলাদেশের সামনে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুযোগ আছে, যেটা আমরা বাংলা ওয়াশ বলি। আর যদি বৃষ্টি নেমে যায়, ম্যাচ পড়ে দেখতে হয়, তাহলে ম্যাচটা সাসপেন্ডেড ঘোষণা করা হবে অথবা ড্র ঘোষণা করা হবে এবং বাংলাদেশ 1-0 সিরিজ জিতে যাবে। তবে আক্ষেপ না থাকাই ভালো। বাংলাদেশ খেলুক, বাংলাদেশ জিতুক, পাকিস্তানকে বাংলা ওয়াশ করুক এবং ভালো রিদমে এগিয়ে যাক। নতুন কিছু হোক, ভালো কিছুর উদ্যম নিয়ে। ধন্যবাদ সবাইকে।